আর লাশের ভার সহ্য করতে না পেরে মাটি ধসে সরাসরি উত্তাল মেঘনার বুকে গিয়ে পড়ল। পড়ার ঠিক আগ মুহূর্তে লাশটা করিমের দিকে তার হলুদ চোখ তুলে তাকালো। তার মুখ থেকে একটা শেষ হাড় কাঁপানো আর্তনাদ বেরিয়ে এলো, যা মেঘনার ঢেউয়ের গর্জনের সাথে মিশে চিরতরে হারিয়ে গেল। জলের তোরে সেই অভিশপ্ত কাফন আর শয়তানের শরীর তলিয়ে গেল অতল গহ্বরে। কি খবর করিম? রাইতে তো বিশাল তুফান গেল, তোমাগো কাজ তো শেষ করতে পারো নাই মনে হয়। নদীর যা ভাঙনা ছিল, পুরানা গোরস্থানের কিছুই তো আর বাকি নাই। ওই পাগলা ফকিরের কবরটাও নদীতেই গেছে, তাই না? জি মেম্বার সাহেব, নদীতেই গেছে। মাটি জানিতে চায় না, মেঘনা তা ঠিকই নিজের পেটে টাইনা নিয়ে যায়। রতন করিমের দিকে তাকালো। তার মনে পড়ে গেল কাল রাতের সেই হলুদ চোখ আর মটমট করে হাড় ভাঙার শব্দ। সে একটা বড় ঢোক গিলে চায়ের কাপটা নামিয়ে রাখল। সে জানে জীবনে আর কোনো দিন সে গোরস্থানের আশেপাশেও যাবে না। কিছু কিছু রহস্য নদীর গভীরেই লুকিয়ে থাকা ভালো। মেঘনা নদী যেমন মানুষের ঘরবাড়ি ভাঙে, তেমনই হয়তো কখনো কখনো অশুভ শক্তিকেও নিজের অতল গহ্বরে ডুবিয়ে দেয় মানুষেরই সুরক্ষায়। মেঘনার চরে বেওয়ারিশ লাশ হয়তো আর কখনো ফিরে আসবে না, কিন্তু মাঝরাতে বাঁশবাগানের ভেতর দিয়ে যখনই দমকা হাওয়া বয়, করিমের আজও মনে হয় কেউ একজন খুক খুক করে কাশছে।